আগে কখনো জানতাম না যে এটা প্রোনাউন থেকে আসছে। তো এই টাইপের কিছু আলোচনা আজকে হবে। তো আমরা আগের দিন মনে হয় আ পার্সোনাল প্রোনাউন শেষ করছি। পার্সোনাল প্রোনাউন শেষ করার পরে আজকে আমরা পজিটিভ, তারপর হচ্ছে রিফ্লেক্সিভ আর একটা ছোট্ট টপিক আলোচনা করব ইমপ্যাক্ট ক্যারেক্টার প্রোনাউন। ১ম এ হচ্ছে পজিটিভ প্রোনাউন এর আলোচনা করব। যে পজিটিভ প্রোনাউন জিনিসটা কি? তো পসেসিভ প্রোনাউন যদি তুমি বুঝতে চাও, আগে বুঝতে হবে পসেসিভ মানে কি? দেখবা মাঝে, মাঝে ডায়ালগ দেয় যে, "তুমি ওর ব্যাপারে এত পজিটিভ কেন?" ঠিক না? মাঝে, মাঝে ডায়ালগ দেয় যে, ছেলে মেয়ের প্রতি বা মেয়ে ছেলের প্রতি যে যার প্রতি হোক, ইন্ডিয়ান সিরিয়াল গুলায় বেশি হয়। যে, "তুমি দেখি ওর প্রতি অনেক বেশি পজিটিভ।" মানে হচ্ছে তুমি ওর প্রতি এত অধিকার কেন দেখাচ্ছ? তুমি দেখি ওর প্রতি অনেক অধিকার দেখাচ্ছ। এই পজিটিভ মানে হচ্ছে মূলত অধিকার। অধিকার অর্থে এই পজিটিভ ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে কেমন অধিকার? অধিকার বলতে আসলে আমরা কি বুঝি? যেমন আমি এখন হাতে যে কলমটা দিয়ে লিখতেছি, এই কলমটা হচ্ছে আমার। কলমটা কার? আমার। তো আমি কি লিখতে পারি? যে মাই পেন। ঠিক আছে? কিন্তু আমার কলম মানে কি? কলম হচ্ছে আমার অধিকারে আছে। কলমটা আবার কি আছে? অধিকারে আছে। এখন এটা তো খুবই সিম্পল একটা বিষয় যে মাই পেন। এটাকে আমরা কিভাবে লিখতে পারি না? অন্য কেউ যদি হয়, সাপোজ রানার কলম। কি লিখতে পারি? রানাস পেন। আমি কি বলতে পারি? রানাস পেন। তো রানার্স পেনের মধ্যে একটু খেয়াল করো, এখানে আমি অ্যাপোস্ট্রোফি ইউজ করছি। অ্যাপোস্ট্রোফি রানার্স পেন মানে হচ্ছে পেনটা রানের অধিকারে আছে। তাহলে অ্যাপোস্ট্রোফির মাধ্যমে কিন্তু আমি কিছুটা হলেও কি অধিকার প্রকাশ করতে পারছি। আমি যদি বলি কুকুরের লেজ, তার মানে কি? এ ডগস টেইল। খেয়াল করো কুকুরের ক্ষেত্রে আমি কিন্তু কি অ্যাপোস্ট্রোফি এস ইউজ করছি। কিন্তু ধরো আমি একটা মোবাইলের রিংটোনের কথা বলছি। তখন আমি কি বলব? মোবাইলস রিংটোন, মোবাইলস রিংটোন তুমি বলতে পারো? মোবাইলস রিংটোন কিন্তু বলা যাবে না। মোবাইলস রিংটোন কিন্তু হবে না। এখানে বলতে হবে রিংটোন অফ মোবাইল, রিংটোন অফ মোবাইল। খেয়াল করো, শুধুমাত্র যে আমরা মানুষ বা কোনো পশু-পাখির ক্ষেত্রে অধিকারটা ইউজ করতেছি এটা কিন্তু না। অধিকার কিন্তু কি এই জড়বস্তুরও হতে পারে। মোবাইল জড়বস্তু এর অধিকার কি? এর রিংটোনটা কিন্তু তার অধীনে আছে, তার অধিকারে। একটা জিনিস খেয়াল করো, রানার ক্ষেত্রে অ্যাপোস্ট্রোফি ইউজ করছি, ডগের ক্ষেত্রে অ্যাপোস্ট্রোফি ইউজ করছি। মানে কি? মানুষ, জীব-জন্তু এক্ষেত্রে আমি ইউজ করছি অ্যাপোস্ট্রোফি। আর যেটা জড়বস্তু এক্ষেত্রে ইউজ করছি অফ। তাহলে একটা শর্ট নোট তোমরা লিখে রাখবা। যখন আমরা হার্ট ওয়ালা কোনো কিছু মানে যার হার্ট আছে তার ক্ষেত্রে অধিকার বোঝাবো, তখন আমরা দিব হচ্ছে অ্যাপোস্ট্রোফি এস। হার্ট আছে এমন কারোটা বোঝাতে কি দিব? অ্যাপোস্ট্রোফি এস। আর যদি নরমাল হার্ট নাই, থিং বা বস্তু এমন কিছুর জন্য আমরা যদি বোঝাতে চাই তখন কি ইউজ করব? অফ ইউজ করব। তাহলে আমি যদি একটা তোমাদের এক্সাম্পল দেই, আ আই অফ রিতা। আরেকটা হচ্ছে রিতাস আই। এর মধ্যে কোনটা কারেক্ট হবে বলো তো? কোনটা কারেক্ট? আচ্ছা। কারণ কি তার হার্ট আছে। তো গেল। ছোট্টখাট্ট জিনিসগুলা কিন্তু তোমার পরীক্ষায় কারেকশন এ আসবে। এজন্য আমরা এই বিষয়ে একটু সিরিয়াস থাকবো। তাহলে এটা গেল। আর আর তোমরা তো যেহেতু এটা ৫ টা দিলে বাকিটাও পারবা না। আরেকটা বলতে চাইছিলাম যে আ মোবাইলস বাটন নাকি বাটন অফ মোবাইল? কোনটা হবে? মোবাইলস বাটন নাকি বাটন অফ মোবাইল? স্যার আমি যদি একটা টেস্ট দেই তোমাকে, যে আমি একটা বাক্য দিব তোমরা বলবা এই বাক্যের পজিটিভ অংশ কোনটুকু। ওকে? দেখো নরমাল একটা বাক্য যেটা আমরা ছোটবেলা থেকেই জানি যে I want to know the parts of speech. Parts of speech ছোটবেলা থেকে দেখে আসতেছো না? এই ওয়ার্ডটা পার্টস অফ স্পিচ। আজকে বুঝলা যে এর নাম এটা কেন পার্টস অফ স্পিচ? এটাকে কেন আমরা স্পিচের পার্ট বলতেছি? কেন আমরা একে স্পিচের পার্ট বলতেছি না? মানে স্পিচের পার্ট কেন বলতেছি না? কেন আমরা একে পার্টস অফ স্পিচ বলতেছি? আমরা তো বলতে পারতাম স্পিচের পার্ট। কেন বলি না? জাস্ট একটাই কারণ যে স্পিচ এর অধিকারের যে পার্টটা আছে এটা কিন্তু আসলে কি? এটা স্পিচ হচ্ছে জড়। এর কোনো হার্ট নেই। ওকে? তাহলে এখানে পজিটিভ অংশ কোনটা? দা পার্টস অফ স্পিচ। এটা তো এখানে পজিটিভ অংশ। খেয়াল করছো আমরা কিন্তু ছোটবেলা থেকে জানি যে পার্টস অফ স্পিচ। আজকে এটা কারণ জানলাম
কেন পার্টস অফ স্পিচ, কেন স্পিচ ইজ স্টার্ট। ওকে? ওকে। এই পর্যন্ত যদি যায় তাহলে আমাদের জানতে হবে যে পসেসিভ যেই প্রনাউন আমরা এটা আসলে কয় প্রকার? পসেসিভ প্রনাউনের প্রকারভেদ। পসেসিভ প্রোনাউন এটা হচ্ছে ২ প্রকার। ঠিক আছে? একটা হচ্ছে সিঙ্গেল পসেসিভ, আরেকটা হচ্ছে ডাবল পসেসিভ। তো সিঙ্গেল পসেসিভটা কি আর ডাবল পসেসিভটা কি? আ তোমার উদাহরণ দিয়ে তুমি ক্লিয়ার হবে। তো আমি যদি বলি যে কি বলা যায়? মাই পেন ইজ বেটার দেন ইউর পেন। ওকে? আমার কলমটা তোমার কলম থেকে বেটার। খেয়াল করো এইখানে মাই এটা কি? এটা পজিটিভ প্রোনাউন। পেন এটা কি? না। খেয়াল করো ইউর এটা কি? এটা পজিটিভ প্রোনাউন। পেন এটা কি? একটা নাউন। তো খেয়াল করো সিঙ্গেল পসেসিভ আসলে কোনগুলা? সিঙ্গেল পসেসিভ আসলে কোনগুলো? মাই, যেমন একটু আগে বললাম মাই পেন, ইউর আমি বলতে পারি ইউর হেয়ার, হিজ আমি বলতে পারি হিজ বাইক, হার আমি বলতে পারি হার ব্যাগ, ইটস আমি বলতে পারি ইটস মানে যেকোনো জড়বস্তু কিন্তু ইউজ করতে পারি। ইটস টেল মানে কুকুরের টেল, আওয়ার আমি বলতে পারি আওয়ার স্কুল, দেয়ার আমি বলতে পারি দেয়ার কলেজ। ঠিক কিনা? তো খেয়াল করো মাই পেন, পেনটা একটা নাউন, ইউর হেয়ার, হেয়ার একটা নাউন, হিজ বাইক, বাইক একটা নাউন, আর কি বলছিলাম ব্যাগ, ব্যাগ একটা নাউন, ইটস টেল, টেল একটা নাউন, আওয়ার স্কুল, স্কুল একটা নাউন, দেয়ার কলেজ, কলেজ একটা নাউন। তুমি বুঝতে পারলা? যখনই আমি সিঙ্গেল পজিটিভ ইউজ করছি এরপরে কাকে ইউজ করছি? একটা নাউনকে ইউজ করছি। দেখো তো বাক্যের ক্ষেত্রে প্রমাণ পাওয়া যায় কিনা? মাই, এই যে মাই সিঙ্গেল পজিটিভ এরপরে কাকে ইউজ করছি? নাউনকে। আবার দেখো ইউ এটা কি সিঙ্গেল পজিটিভ এরপরে কাকে ইউজ করছি? ওকে, সিঙ্গেল পজিটিভ আলোচনা এই পর্যন্ত, এগুলো সিঙ্গেল পজিটিভ আলোচনা। এখন যদি আমি একটু তোমাকে ব্রডলি বলি যে এই বাক্যটা ঠিক আছে কিনা, আওয়ার হোম ইজ ওয়াইডার দেন ইউর সুইমিং পুল। দেখো তো এই বাক্যটা ঠিক আছে কিনা, রাইট অর রং বলো, রাইট অর রং? আওয়ার হোম ইজ ওয়াইডার দেন ইউর সুইমিং পুল, আমাদের যে বাড়িটা এটা তোমার সুইমিং পুল থেকে বড়, ঠিক আছে কিনা, হ্যাঁ অর না? দেখো এই যে আওয়ার সিঙ্গেল পজিটিভ, হোম নাউন, ইউর সিঙ্গেল পজিটিভ, সুইমিং পুল নাউন, ঠিক আছে কিনা, হ্যাঁ বা না? তোমাদের সহজ করলাম, একটু হেল্প করলাম। আচ্ছা আজান দিচ্ছে ২ মিনিট, তোমরা ভাবো থাকুক এভাবে, তোমরা ভাবো, আনসার দাও, আমি শুনতেছি আজান দিচ্ছে, তোমরা ভাবো, রেকর্ড অফ করে রাখি, তোমরা বলো।
হোম ইজ ওয়াইডার দেন ইয়োর্স। এই ইয়োর্স মানে আর কিছুই না। এই ইয়োর্স মানে হচ্ছে ইয়োর হোম। এখানে তো আমরা আওয়ার্স বলতে পারবো না। কারণ আমাদের বাসায় আমাদের বাসা থেকে বড়। এটা হয়? এটা হবে না। ইওর হোম ইজ ওয়াইডার দেন আওয়ার্স। হয় না তো? আমাদের বাসা আমাদের বাসা থেকে বড় ওয়ার্ড অর্থ মেনে নেই। কিন্তু ইয়োর্স যদি দিতে পারতাম এটা ঠিক আছে। কারণ এই ইয়োর্স মানে আর কিছুই না। ইয়োর্স মানে হচ্ছে ইউর প্লাস কি নাউন। তাহলে তোমরা একটা শর্টকাট লিখে রাখবা। শর্টকাট হচ্ছে সিঙ্গেল পসেসিভ ইকুয়ালস টু মাই প্লাস পেন। মানে কি? সিঙ্গেল পসেসিভ প্লাস না। ডাবল পসেসিভ ইকুয়ালস টু মাইন। ওকে? তাহলে মাইনের মধ্যে আসলে দুইটা জিনিস লুকিয়ে আছে। একটা হচ্ছে মাই আর একটা হচ্ছে পেন। ওকে? বুঝতে পারলা? তাহলে আসলে এই জায়গায় সমস্যাটা কোথায় হয়? যখন তোমরা পরীক্ষা হলে বসে থাকবে, তোমাদের এমন একটা কোয়েশ্চেন দিতেই পারে যে আওয়ার্স ড্যাশ এন্ড এইচ অফ ডট আর বিন্যাস দিয়ে দিত। কেউ জানা দরকার নেই। গ্যাপে কি হবে? এতে দিল ইস, বিতে দিল আর, সিতে দিতে আলাদা অপশন দিয়ে দিল। তো তুমি ধরো কনফিউশনে পড়ে গেল। আওয়ার্স এরপরে আসলে কি দিব? ঠিক আছে? তো আওয়ার্স যেহেতু এস আছে, ওমা বহু বচন আর দিয়ে দিই। আওয়ার্স আর এনে কোথাও দিয়ে আবার মিলে আওয়ার্স আর মিলে। এখানে কিন্তু কোনোভাবেই আর দেওয়া যাবে না। কারণ এই যে আওয়ার্স এটা কিন্তু আসলে বহু বচন প্রকাশ করে আসলে কি ডাবল কথা। এখানে আসলে লুকায় আছে আওয়ার ইজ। বুঝতে পারছো? তাহলে আনসার হবে হচ্ছে ইজ। আমরা ডাবল ভয়েস দিয়ে পরে আমরা কি বহু বচন করব। বুঝতে পারছো? চলো। আচ্ছা এই তো আহ এগুলো তো সহজ, সমস্যা নাই। এই আমি দিছিলাম তো একটা বক্স করে দিছিলাম না? বক্সের ছবি তুলে দিছিলাম না? আচ্ছা, সমস্যা তারপরে যেহেতু বলছি না আরেকবার দেখাই দিই। 1 মিনিট, 1 মিনিট লাগবে শুধু। একটা হচ্ছে সিঙ্গেল পসেসিভ আর একটা হচ্ছে ডাবল পসেসিভ। আচ্ছা বলছো যেহেতু তাহলে আজকের আলোচনার মধ্যে আমি একবার দেখাই দিই। সমস্যা নেই। মাইয়ের ডাবল পসেসিভ কি হবে? মাইন হবে। তারপরে আওয়ারের ডাবল পসেসিভ কি হবে? আওয়ার্স হবে। ইউরেরটা কি হবে? ইয়োর্স হবে। তারপর আর কি আছে? আহ হিজেরটা কি হবে? হিজেরটা কিন্তু হিজি হবে। তারপরে হারেরটা কি হবে? হারেরটা কিন্তু হারি হবে। দেয়ারেরটা কি হবে? দেয়ারটা কি হবে তোমরা বলো। দেয়ারটা কি হবে বলো। দেয়ার্স হবে। আচ্ছা, তারপরে আর কি আছে? উম, না ওইটা তোমার ডাবল পলিসিবিলিটি। ওইটা বলছিলাম হচ্ছে তোমার আহ হার্স বলছিলাম। আহ, আচ্ছা হার্স হবে তাহলে। আমি ভুলে গেছিলাম। আচ্ছা তাহলে হার্স হবে। হার আসলে কি হার্স হবে? আমি কি বলছিলাম? দাঁড়াও। হার্সই হবে। হার্সই হবে, হার্স হবে। আচ্ছা, ঠিক আছে। তো আর কয়টা হলো? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। এক দুই তিন চার, ঠিক আছে আনবে এগুলোই। তো এটা বক্স দিয়ে দিছিলাম, ওই বক্সটা তোমার দেখে নেবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল পজিটিভ আর ডাবল পজিটিভ আলোচনা ছিল আর কি। তো এখান থেকে আমরা একটা তোমাদের টেস্ট দিব, ঠিক আছে? টেস্ট নেই যে আসলে কতটুকু তোমরা শিখতে পারলা, কারণ এর বাইরে আর তেমন আলোচনা নেই। আলোচনা শেষ, ঠিক আছে? তো টেস্টের মধ্যে আমি তোমাদের তিনটা বাক্য দিই। তিনটা বাক্যের মধ্যে তোমরা বলবা কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট। তোমরা তাহলে মেসেজও দিতে পারো, আমি তোমাদের মেসেজ দেখতেছি। ঠিক আছে? আমার কাছে আর আমার মোবাইল দিয়ে লাইভ টেলিগ্রাফে রেকর্ড হচ্ছে, ঠিক আছে? তো এই জন্য আমি তোমাদের মেসেজও দেখতে পারি। তোমরা তাহলে মেসেজে লিখতে পারো এ রাইট, বি রং, সি রাইট, এভাবে দিতে পারো। এ রাইট, বি রাইট, সি রাইট, এভাবে দিতে পারো। ওকে? আমি বাক্যগুলো দিচ্ছি, খেয়াল করো। আহ আগের মতোই নর্মাল বাক্য, তেমন কিছু না। মাই কি দেওয়া যায় এবার? এবার কি দেওয়া যায়? ধরো মাই বটল, মাই বটল ইজ বেটার দেন ইউর বটল। ওকে? 2 নাম্বারটা দিলাম, মাই বটল ইজ বেটার দেন ইউর। 3 নাম্বারে দিলাম,
মাই বটল ইজ বেটার দেন দ্য বটল অফ ইউ। তোমরা বলবা আমি যে তিনটা বাক্য লিখলাম এর মধ্যে কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট। সবগুলাই কারেক্ট হতে পারে, সবগুলাই ইনকারেক্ট হতে পারে। ওকে, কারেক্ট। একজন কি বলছো সি ইনকারেক্ট, তার এ বি কারেক্ট। আর কেউ বাকিরা? আচ্ছা আচ্ছা, তো দেখো আর বাকিরা আর কিছু বলবা, কেউ কি কিছু বলার আছে? তো জানো বলার নাই কারো? আচ্ছা বলার নাই। তো দেখো আমি বলি যে কোনটা কোনটা কারেক্ট কোনটা কোনটা incorrect। দেখো এই যে সবগুলো কারেক্ট, আচ্ছা একজন বলছে সবগুলো কারেক্ট। আচ্ছা, সবগুলো যে কারেক্ট সে কিন্তু সিটাকে কারেক্ট বলছে, আর জারির মিথিলা কিন্তু সিটাকে ইনকারেক্ট বলছে। আমার একটা দ্বন্দ্ব কিন্তু অলরেডি আইসা পড়ছে। আর কেউ? আর কেউ নাই ক্লাসে নাই? নেই কয়জনই? আরে এই কথা শুনতেছো না, ভয়েস কি শোনা যায়? আচ্ছা এই তেলে পোলাপান মনে হয়, ঘুমাইতেছে। আচ্ছা সমস্যা নেই, যারা উত্তর তাদের উত্তর উপর ভিত্তি করে যাচ্ছে। ভাইয়া সি কারেক্ট, সি কারেক্ট, তাহমিরা বলছে সি কারেক্ট। আচ্ছা ঠিক আছে। তো দেখো মাই সিঙ্গেল পজিটিভ তাই না, বটল ইজ বেটার দেন ইউর, সিঙ্গেল পজিটিভ, বোতল না, কোনো সমস্যা নেই, বোতলে বোতলে কোনো সমস্যা নেই, কারেক্ট। এ নাম্বার কারেক্ট। সি নাম্বারটা খেয়াল করুন, মাই বটল, সমস্যা নাই, সিঙ্গেল পজিটিভ প্লাস নাউন, ইজ বেটার দেন দা বটল অফ ইউ, সমস্যা কি, দা পার্টস অফ স্পিচ করছো না, দা বটল অফ ইউ। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে ভাই আপনি তো শিখাইছিলেন যে মানুষ হলো এই ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রোফি ইউজ করি, অধিকার বোঝায়, তাহলে এখানে আবার কেন আমরা দা বটল অফ ইউ ইউজ করলাম? তাহলে এইখানে টুইস্টটা হচ্ছে তোমরা জেনে রাখো এরকম বাক্য ইনফরমালি ইউজ হতে পারে, ইনফরমালি ইউজ হতে পারে, মানে মানুষের ক্ষেত্রেও কি অফ বসতে পারে। ওকে, সি নাম্বারটা কারেক্ট, কিন্তু ঝামেলা হচ্ছে তোমরা সি নাম্বার যারা কারেক্ট বলছো তারাও যেটা বলছো ঠিক আছে, আর যারা ইনকারেক্ট বলছো তাদেরও দোষ নাই। মানে যারা সি নাম্বার ইনকারেক্ট বলছো তাদের দোষ নাই, কারণ আমি এর আগে বলিনি ইনফরমালি ইউজ হতে পারে। আর যারা সি নাম্বার কারেক্ট বলছো তাদেরও দোষ নাই, তারা তো পারছোই। তোমাদের দোষটা কোথায় জানো? তোমাদের দোষ হলে গিয়ে তোমরা কেউই বলো নাই বি নাম্বার ইনকারেক্ট। বি নাম্বার ইনকারেক্ট কোথায়? দেখছো এটা কি লিখছি? আমি কি দেন লিখছি নাকি দেন লিখছি? এইটা পরীক্ষায় এতবার আসে, বুঝছো তো, এটা পরীক্ষা এতবার আসে, তুমি এডমিশন টেস্টে দাগে আসবা, আসা দেখবা আরে এরা আমার চোখে পড়ে না, আফসোস করে আসবা যে আমি পারি অথচ আজকে এটা ভুল জায়গায় আসবে। ওকে, তো এটা দেন হবে না, এটা হবে কি দেন। অনেকবার আসে অ্যাডমিশন টেস্টে, অনেক আসে, অনেক অসম্ভব রকমের আসে। ঠিক আছে, আমি ভাই আমি ভাবছি ভুল উঠাইছি। আচ্ছা এই আমি কি ইচ্ছা করে ভুল উঠামু? ইচ্ছা করে এই ভুল উঠামু? নিশ্চয়ই কোনো প্যাচ আছে, যেহেতু আমি ইনকারেক্ট কারেক্ট পরীক্ষা তুমি মনে করবা যে পরীক্ষার প্রশ্নে মনে হয় প্রিন্টিং মিস্টেক। আসলে কোনো প্রিন্টিং মিস্টেক না, সব তোমার ট্যাপ দেওয়ার জন্য। ওকে, তাহলে বি নাম্বারটা কি ইনকারেক্ট, দেনের জায়গায় দেন হলে কারেক্ট। ওকে, তোমরা এই জায়গায় একটু ট্যাপে পড়ছো, ভুল করছো, এরকম ভুল কিন্তু করা যাবে না। আচ্ছা, তো আমরা সামনে একটা কনফিউশন নিয়ে আলোচনা করবো, যে আমাদের কিছু কোয়েশ্চেন একটু কনফিউশন, কনফিউজিংটা, কনফিউজিংটা, ঠিক আছে। তো কনফিউজিং টার্মের মধ্যে আমরা একটা শিখবো হচ্ছে হি, তো সাবজেক্টিভ ফর্ম তুমি সবাই জানো, হি হচ্ছে একটা সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম কি? তোমরা বলো তো এর অবজেক্টিভ ফর্ম কি? হিম, হিম, আচ্ছা, হিম হচ্ছে তার কি ফর্ম? অবজেক্টিভ, অবজেক্টিভ। আমি যদি বলি যে এর পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্ম হিজ, পজিটিভ ফর্ম হচ্ছে হিজ। তো এই জায়গাটাই তোমাদের ভুল হয়, যে কখন আমি হিম ইউজ করব কখন আমি হি ইউজ করবো। আমাদের এই কনফিউশনটা মূলত এই টপিকটা ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, আমি তোমাদের দুইটা বাক্য দিব, তোমরা বলবা যে কোন জায়গায় কোনটা বসানো। ভুল গেলে কোনো সমস্যা নাই, ট্রাই করো, এমনি শিখতে শিখতেই তোমরা এক সময় আসার নাগায় যাবে, ভুল গেলে কোনো সমস্যা নেই,
ট্রাই করো নিজে, ঠিক আছে? সবাই উত্তর দিও যারা ক্লাসে, কয়জন ক্লাসে আছে? 7 জন ক্লাসে আছে। 7 জনের মধ্যে 2 জন 3 জন উত্তর দেয়, হবে না কিন্তু, হ্যাঁ? সবাই উত্তর দিও। তো দেখো, আই লাইক দেশ স্ট্যান্ডিং বিসাইড মি। এ নাম্বারে দিলাম হিম, বি নাম্বারে দিলাম হিস। এটা ধরো 1 নাম্বার কোশ্চেন। তোমরা লিখবা 1 এর এ, 2 এর এ, এইভাবে। ওকে? এভাবে লিখবা। 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে আই স দিস টু স্ট্যান্ড। এ নাম্বার হচ্ছে হিম, বি নাম্বার হচ্ছে কি? বলো। 1 2 দিয়ে আনসার লিখ। ভুল গেলে কোনো সমস্যা নেই, বকি বলো, ভুল গেলে বকি। ভুল গেলে সমস্যা নেই, বলো আনসার। এ দিয়ে কনফিউজড, আচ্ছা। দেখছো, তাহলে এই টাইপের কোশ্চেন গুলো সমস্যা হতে পারে কিনা। তাহলে আমাদের কিন্তু একটু সাবধান থাকতে হবে, ঠিক আছে? পরীক্ষার হলে এইগুলাই তোমাকে পারফেক্ট না ভালো। আর এইগুলো যদি তুমি কারেক্ট কারেক্ট ভাবে আনসার করতে পারো, আচ্ছা, একের কি বলছো? একের বি, 2 এর, আচ্ছা, একের বি 2 এর এ কামরুজ্জামান বলছো, একের বি 2 এর এ। আরের জন্য বলছো একের বি 2 এর এ। আচ্ছা, ঠিক আছে, কারেক্ট, সবারটাই কারেক্ট হয়েছে, কেউ ভুল করো নাই, যাক, খুশি হইলাম। কেউ কিন্তু ভুল করো নাই, খেয়াল করো। আসলে এখানে বেসিকটা কি? আই লাইক হিজ স্ট্যান্ডিং। আমি কিন্তু শুধুমাত্র তার স্ট্যান্ডিংটাই পছন্দ করি, বিসাইড মি। তার স্ট্যান্ডিংটাই, আর কারো স্ট্যান্ডিং কিন্তু না, শুধুমাত্র তার স্ট্যান্ডিং। হিজ স্ট্যান্ডিং অধিকার বোঝায় না? তার ছাড়া আর কারো আমার পাশে দাঁড়াক, এই অধিকার আমি কাউকে দিইনি। তাহলে আমি তার দাঁড়ানোটাই আমার পাশে কি পছন্দ করি। ঠিক আছে? তাহলে তার অধিকার দিচ্ছে আমার পাশে দাঁড়ানো। হিজ স্ট্যান্ডিং, হিজ স্ট্যান্ডিং, ঠিক আছে? তার দাঁড়ানোটা আমি পছন্দ করি। আচ্ছা, দেখো, আই স হিম কেন হয়? আই স হিম টু স্ট্যান্ড। এইখানে হিমটা আসলে অবজেক্ট, তুমি যদি একটু কাইটা দাও কোনো সমস্যা আছে? আই স হিম, আমি তাই দেখছি, এটা বাকির অবজেক্ট না? খেয়াল করছো, এটা কিন্তু বাকির অবজেক্ট। কিন্তু তুমি যদি কাটে দিতা আই লাইক হিস, তুমি তার কি পছন্দ করো? আই লাইক হিস, হিস কি? হিস হেয়ার, হিস মানি, তুমি তার টাকা পয়সা পছন্দ করো, তার গাড়ি নাকি বাড়ি, মানে তোমরা কি পছন্দ করো? হিস কি? সেটা কিন্তু এই জায়গায় তুমি ফুল স্টপ দিলে বাক্যটা শেষ হলো না। বাট এইখানে যেটা ফুল স্টপ দিয়ে দেয় বাক্যটা কিন্তু শেষ। আই স হিম, আমি তাহলে দেখছি। তাহলে এখানে হিমটা কি? অবজেক্ট। আরো সহজ আছে, আরো সহজ খেয়াল করো। 1 নম্বরের সলভের জন্য একটা শর্ট ট্রিক আছে। 1 নম্বর সলভ মনে রাখার জন্য তুমি এইটা মনে রাখতে পারো, যে যখনই পজিটিভ বসে, কি বসে? পজিটিভ বসে। যেমন এখানে পজিটিভ কি? ইজ। পসেসিভের পরে, পসেসিভের সাথে নাউন বসে। একটু আগে দেখাইলাম মাই পেন, ঠিক আছে কিনা? পসেসিভের সাথে নাউন বসে, অথবা নাউনের মতো আর কি আছে, জিরান্ড আছে না? জিরান মানে কি? ভার্ব প্লাস আইএনজি, যখন নাউনের মতো কাজ করে, তার নাম হচ্ছে জিরান। জিরান ছিল না, না চিনলেও সমস্যা নেই, আমার চ্যানেলটার ভিডিও দেওয়া আছে, আমার শাওন ভাইয়ের চ্যানেলে যাবা, ওইটার মধ্যে ভিডিও দেওয়া আছে জিরান ভার্সেস পার্টিসিপল। ওইটার মধ্যে তুমি জিরান্ডের বেসিক একটা লেখা পাবা, বাকিগুলো তোমাদের পেজ ক্লাসে। ওকে? আমার চ্যানেলে যে আজকে দেখে নিতে পারবা জিরান জিনিসটা। ওকে? দেখ, আমার পাশের রুমে আমার সবাই আছে, চ্যানেল আছে ভাই। আচ্ছা, খেয়াল করো, তো কি বলতেছিলাম, যে পসেসিভ প্লাস নাউন বসবে, একটু আগে দেখলাম মাই পেন, বটল, অথবা জিরান বসতে পারে, যাকে আমি কি বলি, ভার্ব প্লাস আইএনজি। খেয়াল করো, এখানে কি আছে? স্ট্যান্ডিং, জিরান্ড আছে না? তাহলে এর আগে তুমি অবশ্যই কি অবজেক্টিভ ফর্ম ইউজ করবে না, পজিটিভ ফর্মটা ইউজ করবে। দেখো তো এটা ক্লিয়ার হলো কিনা। এখন দেখো, 2 নাম্বারটার জন্য আসলে কি সঠিক আমরা ইউজ করতে পারি। মনে রাখবা, যখন অবজেক্ট বসবে, অবজেক্টের সাথে অবশ্যই যদি কিছু বসে, ওইখানে ইনফিনিটিভ বসবে। মানে আরো সহজ করে বললে, ইনফিনিটির আগে যেটা বসবে সেটা হচ্ছে অবজেক্ট। ইনফিনিটিভ মানে কি? টু পার, টু প্লাস ভার্ব ওয়ান। টু প্লাস ভার্ব ওয়ানকে আমরা ইনফিনিটিভ বলি, ছোট বলতে জানি আমরা, সমস্যা। টু ইট, টু গো, অনেক কিছু। তো অবজেক্ট এর সাথে ইনফিনিটিভ বসবে, খেয়াল করো। এই যে টু, ইনফিনিটিভ, স্ট্যান্ড ভার্ব ওয়ান, ঠিক আছে? এটা অবজেক্ট বসবে। বুঝতে পারছো কেন এগুলো আনসার হলো? এগুলো বুঝলে আমি তোমাকে আরেকটা কাজ দিব। বুঝতে কোনটা যাবো কি? আচ্ছা, তাহলে তোমাদের আরেক, যেহেতু বুঝে ফেলছো, এখন তোমাদের কাজ দেবো একটা টাস্ক, দেখো পারো কি।
আহ আই লাইক কিস। ওকে, এবার আইডেন্টিফাই করে দিচ্ছি। কিস মানে কি? পজিটিভ দেওয়া আছে। তাহলে পজিটিভের পরে কে বসে? পজিটিভের পরে কে বসে? নাউন বা জিরান। নাউন বা জিরান। তাহলে তোমাদের এখন আইডেন্টিফাই করতে হবে আমাদের যে অপশন গুলো দেওয়া থাকবে এখান থেকে কোনটা নাউন, কোন নাউন আছে কিনা, ঠিক কিনা, বা জিরান্ড আছে কিনা। তোমার এখন অপশন থেকে আইডেন্টিফাই করো কোন নাউন বা জিরান্ড আছে কিনা, ওইটাই তোমার নাম। এখন বলো, এখানে কি একাধিক আনসার হতে পারে কিনা? আচ্ছা, এটা চ্যালেঞ্জ করবা কেউ? বিআরসি রেজাল্ট কে চ্যালেঞ্জ করবা কেউ? আচ্ছা, দেখো লাস্টে সি থাকলে নাউন করাইছিলাম। লাস্টে সি থাকলে নাউন মানে লেখা দিছিলাম, মানে নাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তার ফর্ম প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, এটাকে আমরা কি দিলাম? নাউন জিরা। ওকে, দুইটা আনসার দিয়ে আসছি। ওই পর্যন্ত যা বলতে আসা হয়েছিল ক্লিয়ার। এই টপিকে আর তেমন কিছু জানতে হবে না, যা আলোচনা করছি না কেন, এর বাইরে তেমন কিছু লাগবে না। তখন আমরা যা বলছি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, দেখছো এই কোশ্চেন গুলো কিন্তু আসলে নর্মাল একটা জিনিস থেকে আসতেছে, প্রোনাউনে আলোচনা। যে প্রোনাউন কি আমরা সেই ক্লাস নার্সারি প্লে থেকে পড়ে আসতেছি, প্রোনাউন 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 অ্যাডজেক্টিভ, অথচ ওই প্রোনাউন থেকে কিন্তু কোশ্চেন আসে। খেয়াল করছো? অথচ এই কোশ্চেন গুলো আমরা পরীক্ষায় ভুল করে আসি, যার কারণে আমাদের যে ডাক্তার হওয়ার স্বপ্ন, একটা বড় স্বপ্ন কি হয়েছে। 10 বছর যে অনেক পোলাপান আছে বিশ্বাস করবো না, ছোটবেলা থেকে ইচ্ছা ডাক্তার হবে, ছোটবেলা থেকে। আমার যে ছাত্রী ছিল, আমার যে ক্লাসমেট ছিল, নাম বলা দরকার নেই এখন, ও একদম ক্লাস 7 8 থেকে আর খাতা ময়লা থাকতো ডিএমসি। আমি তখন ডিএমসি মানেই জানি না। বিশ্বাস করে আমি ডিএমসি মানেই জানি না। আমি যারা ডাক্তার নিয়ে খেয়ে ফেলতাম। পরে দেখো ক্লাস 7 মানে কি, আর আগে থেকে অবশ্যই 7 8 9 10 11 12 6 বছর ধরে একটা পোষা স্বপ্ন যদি ভাঙা যায় কতটা খারাপ। আর আমি জানতাম না যে আসলে মেডিকেলে কেমনে পড়ে, বইটা কেমনে পড়ে। আমি কলেজে উঠছি, মেডিকেলে ভাই করে দেখছি, পরে তার কাছ থেকে জানছি যে আসলে এমনি এমনি কাজ। তো ফার্স্ট ইয়ার আমি ইচ্ছা ছিল, বুয়েট সেকেন্ড ইয়ার ওইটা আমি ইচ্ছা ছিল মেডিকেলে পড়ি। তো দেখো পুরা বিষয় হচ্ছে ডেডিকেশন। তুমি যদি বুঝে শুনে না করো, একটু যদি পা পিছলায় যাও তোমার জীবন শেষ। ওকে, পা পিছলা যাইতেই পারে, কিন্তু তুমি যখন পরিশ্রমটা অনেক বেশি করবে, ওই পা পিছলা মধ্যে তোমার কিচ্ছু যায় আসে না। তুমি ঠিকই চান্স পেয়ে যাবে, ডেন্টালে চান্স পেয়ে যাবে, পরে বা চান্স পেয়ে যাবে, ঠিক আছে, কিন্তু তোমার মনে মনে কষ্ট হয়ে যাবে। তুমি পরিশ্রম না করো তুমি জানো। আচ্ছা, ঠিক আছে। তো এরপর আমরা পড়বো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, এই রিফ্লেক্সিভ মানে কি? তো ধরো আহ, একটা উদাহরণ দিই। আই ফান মানে কি? আহ, আমি মজা করি। আই ফান, আমি মজা করি। তো আসলে আমি কার সাথে মজা করি? আমি কিন্তু আইডেন্টিফাই করি না যে আসলে কার সাথে মজা করি। আমি দিলাম যে আই ফান মাই সেলফ। কি বললাম? যে আই ফান মাই সেলফ মানে কি আমি আমার সাথেই মজা করতেছি, আমার সাথে আনন্দ করতেছি। তো খেয়াল করো, এখানে যে মাই সেলফ, মাই সেলফটা কিন্তু আমার নিজে নিজে কাজ করা বোঝায়, ঠিক না? আমি নিজে যেটা করতেছি মানে আমি নিজে নিজে মজা করতেছি। এই জায়গায় কিন্তু নিজে নিজে একটা মিনিং দিবে। আবার বলতেছি, কি মিনিং দিবে? প্রত্যেকটা বাক্য তুমি রিফ্লেক্সিভ প্রণয়নে যা যা বাক্য পাবা, প্রত্যেকটা বাক্য নিজে নিজে মিনিং দিবে। নিজে নিজে আমি আগে মজা করতেছিলাম, তার সাথে মজা করতেছিলাম বলিনি, এখন বলতেছি আই ফান মাই সেলফ, আমি নিজে নিজে মজা করতেছি। আবার বলতেছি কি মিনিং দিবে? নিজে নিজে মিনিং দিবে। তাহলে এর রিফ্লেক্সিভ গুলো আগে ছকে দেওয়া ছিল, এখন আর মনে হয় দেওয়া দরকার নাই। মাই সেলফ, ইউর সেলফ, হার সেলফ, হিম সেলফ, দেম সেলফ, আর আওয়ার সেলফ। দুইটার ক্ষেত্রে জাস্ট একটু পার্থক্য। আওয়ার সেলফ বলতে কিছু নেই, এটা হচ্ছে আওয়ার সেলফ। তারপরে দ্যাম সেলফ বলতে কিছু নাই, এটা হচ্ছে দ্যাম সেলফ। জাস্ট এই দুইটা, বাকি সব সেলফ। ওকে, আচ্ছা। তো এখান থেকে আমাদের আসলে জানতে হবে কি, আমি তোমাদের এক্সাম্পল দিই তাহলে মোটামুটি ক্লিয়ার হবে। যেমন ধরো আই ওয়াশড দা কার, এরকম একটা বাক্য যদি আমি বলি যে আমি গাড়িটা ধুইছিলাম, আই ওয়াশ দা কার, ধুইছিলাম।
ঠিক আছে? তো গাড়িটা আমি ধুইছি। এখন আ নাড়ি দিয়ে ধুইছি। নিজে ধুইছি নাকি অন্য কেউ ধুইছি না কবে ধুইছি কোন জ্ঞান নাই। কিন্তু যদি আমি বলি যে I washed the car myself মানে আমি গাড়িটা কি নিজে ধুই। নিজে। আমি যদি বলি যে I wash the car himself মানে কি? আমি তাকে দিয়ে গাড়িটা আসলে কি ধুয়াইছি। তার মানে আমি নিজে করছি কিনা অন্য কেউ করাইছে কিনা এগুলো মিন করে কি দ্বারা? রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে। ঠিক আছে? তাহলে আ যদি আমি একটু বড় বাক্যে যাই, দেখো তুমি একটু প্যাসে পড়ো কিনা? মাই ফাদার অ্যান্ড আই উম ডিড দ্য ওয়ার্ক এখানে ধরো গ্যাপ আছে। তো এখানে কি দেবা? মাই সেলফ, হিমসেলফ, দেমসেলফ নাকি আওয়ারসেলফ? কি দিবে এখানে বলো? আচ্ছা, কারণ কি আমি এবং আমার বাবা ২ জন মিলে কি কাজটা করেছি। আমি এবং আমার বাবা ২ জন মিলে কি কাজটা করেছিলাম তাই এখানে কি আর ওকে। তো সেম ভাবে আমি যদি একটা বাক্য মুখোমুখি বলি। ধরো আ রিতা, মিতা, রিতা, রিনা, মিনা, টিনা ৩ জন সলভড দ্য ম্যাথ ourselves নাকি themselves? কি হবে? themselves ইজি কিন্তু আমার কিন্তু। ওকে, তাহলে এগুলা তোমার পরীক্ষায় নরমালি আসতে পারে। তুমি জাস্ট যেমন একটা জিনিস আমরা কিন্তু জানি যে ভয়েসের মধ্যে আমরা পড়ি। দাঁড়াও লিখি দিই। ভয়েসের মধ্যে আমরা পড়ি যে she killed পরে ধরো এখানে ডট ডট ডট। এর আনসার কি হবে? আনসারই লিখে দিবে। জাস্ট আনসারটা লিখে দিই। she killed আনসারটা কি হবে? herself হবে না? herself তো তোমাদের হয়তোবা যদি অপশনে থাকে he killed herself আচ্ছা তো দেখো অপশন থাকতে পারতো myself অপশন থাকতে পারতো himself তো দেখো যে she killed এই she এর যে রিফ্লেক্সিভ যে প্রোনাউনটা ওইটা বলবো হচ্ছে তোমার myself বাক্যে অবজেক্ট হিসেবে ওকে এখানে myself himself বসবে না she killed এর সাথে বসে কি বসবে herself ই বসবে ওকে এটা জাস্ট তোমার একটু এগুলো সবাই জানা তো আমি দেখাবো তো আরেকটা জিনিস যেটা যে আমাদের পরের যেটা ইমপেথিক প্রোনাউন যার অপর নাম হচ্ছে ইনটেনসিভ প্রোনাউন তো এটা আসলে জিনিসটা কি এটা আসলে রিফ্লেক্সিভ প্রোনাউনের একটা অংশ ঠিক আছে রিফ্লেক্সিভ প্রোনাউনের একটা অংশ হচ্ছে আমাদের ইমপেথিক বা কি ইনটেনসিভ প্রোনাউন আচ্ছা তো দেখো এটা আসলে আমরা জিনিসটা কি তা আমি একটা বাক্য দিই তোমাদের ঠিক আছে বাক্যটা হচ্ছে উম দাঁড়াও কালারটা চেঞ্জ করি আই মাইসেলফ কমপ্লিটেড দ্য ওয়ার্ক খেয়াল করো কি বললাম আই মাইসেলফ কমপ্লিটেড দ্য ওয়ার্ক আমি চাইলে এটাকে এইভাবে বলতে পারতাম যে আই কমপ্লিটেড দ্য ওয়ার্ক মাইসেলফ বলতে পারতাম কি দুইটা বাক্যের মধ্যে পার্থক্য আছে খেয়াল করো। একটার মধ্যে রিফ্লেক্সিভ যে প্রোনাউনটা এটা আছে কি সাবজেক্টের ঠিক পরে আরেকটার মধ্যে কি লাগছে অবজেক্ট হিসেবে ঠিক আছে এটা হচ্ছে পার্থক্য তো যদি কখনো কি বললাম যদি কখনো সাবজেক্ট প্লাস সেলফ বা সেলফ যুক্ত কিছু বসে তাকে আমরা কি বলবো সেলফ সেলস যুক্ত কিছু বসে এরপরে ভার্ব থাকুক বিনা থাকুক সমস্যা নাই সাবজেক্টের ঠিক পরে যদি কখনো সেলফ বা সেলফ যুক্ত কিছু বসে তার নাম আমরা দেব হচ্ছে ইমপেটিক আচ্ছা আমি বানান ভুল করছিলাম এখানে আচ্ছা ইমপেটিক দিচ্ছি আল্লাহ গো ইমপেটিক হবে সরি ইমপেটিক ইমপেটিক
ইমফেটিক সাবজেক্ট বা ইমফেটিক প্রোনাউন। ওকে। আর যদি নরমালি একদম বাক্যের লাস্টে থাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে সেলফ বা সেলস যুক্ত। মানে একটার মধ্যে হচ্ছে ভার্বের আগে বা সাবজেক্টের পরে আর হচ্ছে বাক্যের শেষে। ওইটা কি হবে তোমার? রিফ্লেক্সিভ প্রোনাউন বা রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ অবজেক্ট বা রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে আমাদের প্রথম বাক্যে যেটা লিখছিলাম, প্রথমে যেটা লিখছিলাম এটা আসলে কি? আই মাইসেলফ, দেখো একদম সাবজেক্টের পরেই। এটা আসলে হচ্ছে ইমফেটিক। আর এইটা যেটা একদম বাক্যের লাস্টে এটা কি? রিফ্লেক্সিভ। কথা বুঝতে পারছো? তো আমি যদি উদাহরণ দিই যে they themselves attended the ceremony, এটা কি? আমি যদি বলি themselves এখানে কি? emphatic pronoun নাকি reflexive? বলো তো? they themselves, they themselves reflexive আচ্ছা emphatic, emphatic, ঠিক আছে। তো এরপরে তোমার কয়েকটা জাস্ট কিছু স্পেশাল জিনিস যেগুলো আর কি তোমার কাজে লাগতে পারে, কিছু স্পেশাল জিনিস। যেমন এক নাম্বার কথা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, যেটা কি বললাম? রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো বাক্যের বাক্যের সাবজেক্ট হতে পারে না। হি কিলড হিমসেলফ, এই হিমসেলফটা কখনো কি সামনে আসতে পারবে না। ওকে। মানে কখনো কি রিফ্লেক্সিভ প্রোনাউনটা বাক্যের সাবজেক্ট হতে পারবে না। এরপরে প্যাসিভ ভয়েস করার সময়, প্যাসিভ ভয়েস করার সময় বাই প্লাস রিফ্লেক্সিভ যে অবজেক্ট আছে অলওয়েজ কি বাক্যের শেষে বসবে, বাক্যের শেষে বসবে। উদাহরণ কি? এটা উদাহরণ তুমি দিতে পারো যেভাবে শি কিলড হার, এটার প্যাসিভ মোডে আছে, তুমি প্যাসিভ করবা কিভাবে বলো? এটা প্যাসিভ করো, পরে মিলাই দিব তোমার সাথে। বলো প্যাসিভ কি হবে? শি ওয়াজ, বলো কিলড, কিলডেড, এই কিলডেড হয় না তো, এই কিলডেড হয় না, শুধু কিলড হইব। কিলডেড বলছো, মানে আগে আরো ডি লাগা দিবা সবাই কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শি ওয়াজ কিলড বাই, আচ্ছা ভেরি গুড। খেয়াল করো, বাই হারসেলফ কখনো কি বাক্যের আগে বসতে পারে? বাই হারসেলফ শি ওয়াজ কিলড অপশনে থাকবে, শিওর থাকো। বাই হারসেলফ শি ওয়াজ কিলড অপশন দিবেই। তখন যদি তুমি ইন্টারেস্ট না হও যেটা হতে পারে কি হবে না। ওকে। অলওয়েজ কোথায় বসবে? বাক্যের লাস্ট। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। আরেকটা জাস্ট এভরি, এভরি ম্যান, এভরি মাদার লাভ হাজ ডাইড, এরকম বাক্য দেখছো না? তো এরকম এভরি যুক্ত যত নাউন আছে, এভরি যুক্ত যত নাউন আছে, যেমন এভরি ম্যান, এভরি ম্যান, এভরি পার্সন, এভরি মাদার, এদের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন অনেক কিছু হতে পারে। এটা হচ্ছে আমাদের কথা যে এভরি যুক্ত নাউন এর সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন এর সাথে থাকবে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। কোনটা অনেক রকম হতে পারে? রিফ্লেক্সিভ প্রোনাউন অনেক রকম হতে পারে, অনেক রকম হতে পারে। ভাই বুঝি না, একটু উদাহরণ দেন। আমি যদি বলি যে একটা সিম্পল বাক্য হচ্ছে এভরি পার্সন নিডস
ব্রেক ফর, এখানে আমি ফর এর পরে কি ইউজ করতে পারি খেয়াল করো। আমি দিতে পারি ফর দেমসেলস, এভরি পারসন নিড এ ব্রেক ফর দেমসেলস, হতে পারে, হইতে পারে হিমসেলফ, এভরি পারসন নিড এ ব্রেক ফর হিমসেলফ, সমস্যা নেই, হতে পারে হারসেলফ, এভরি পারসন নিড এ ব্রেক ফর হারসেলফ, হইতে পারে হিমসেলফ অর হারসেলফ। মানে মোট কথা, এভরি প্লাস নাউন থাকলে তার রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা যেকোনো কিছু দিতে পারি। ওকে, যা বললাম ক্লিয়ার? আজকের আমাদের পড়া হচ্ছে এই পর্যন্ত। এই দুটো টপিক ক্লিয়ার করবা, আমি তোমাদের কিছু প্র্যাকটিস কোশ্চেন দিয়ে দেবো ইনশাআল্লাহ, তোমরা এগুলো প্র্যাকটিস। আর সিনিয়র মেন্টরিং আজকে আসবে ইনশাআল্লাহ, আজকে হয়তো ভিডিও না করতে পারলেও কালকে সকালে ভিডিও করে দিয়ে দিবে। সিনিয়র মেন্টরিং স্যার, তারপরে প্রিপারেশন ওই দিন একটা করে রেখে ভালো মতো, কালকে দুইটা ভিডিও দিবে একসাথে। এই যে ভোকাবুলারি আপনি প্রিপারেশন দিচ্ছি রেগুলার, এটা ভোকাবুলারি আন্ডারে সিনিয়র মেন্টরিং থাকবে, এখন শুরু করিনি, শুরু করবো তোমাদের এই যে সিনিয়র মেন্টরিং থাকবে পেইড ব্যাচের আন্ডারে। ওকে, তো যেগুলা দিছি আমার টার্গেটটা বলি, আমরা এখন শিখতেছি পার্টস অফ স্পিচ, মানে মোট কথা আমরা গ্রামারের যে বেসিক পার্ট গুলো শিখতেছি। তো এরপরে আমি তোমাদের এর মাঝে মানে সাথে সাথে যখন পড়াটা একটু কন্ট্রোলে এসে পড়বে বা তোমাদের মাথা থেকে চাপটা কমে যাবে, যে তোমরা ইংলিশ সাথে রেগুলার হচ্ছে, তখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন তো রেগুলার আপলোড হচ্ছে। পাশাপাশি সিনোনিম অ্যান্টোনিম কিন্তু অ্যাপেক্স এর যেগুলো আছে এগুলো পড়লেই হয়। অ্যাপেক্স এর যে সিনোনিম অ্যান্টোনিম গুলো আছে প্লাস হচ্ছে আবার কি বলে, আমার কাছে একটা বই আছে রেটিনার বই, তো রেটিনা বইতে থেকে সিনোনিম অ্যান্টোনিম পড়লে মোটামুটি ক্লিয়ার হয়। তো ওইগুলা থেকে সব কিন্তু মুখস্থ করতে হয় না, কিছু ইংলিশ ওয়ার্ড আছে যেগুলো আননোন, বাট মানে ওয়ার্ড দেখে বোঝা যায় এটা মিনিং, আমরা এগুলো মিনিং করবো। সিনোনিম গুলো আমরা কি করবো, মিনিং করবো, তাহলে যখন একটা অপশন থাকবে অপশন গুলো আমরা বইলা বইলা আসলে বুঝতে পারবো যে কোনটা আনসার কি। সাপোজ বলছে যে অমুকের সিনোনিম কোনটা বা সিনোনিম কোনটা নয়, তো চারটা অপশন আছে, চারটা অপশনে ওয়ার্ড মিনিং যদি আমরা জানি তাহলে আমরা দেখে বুঝতে পারবো আসলে কোনটা কি। বা চারটার মধ্যে একটা জানি না তিনটা জানি, তাও কিন্তু বুঝে ফেলার চান্স আছে। কথা বুঝতে পারছো? যেমন আমি একটা উদাহরণ নিলে কাজ করতে পারি, দাঁড়াও দাঁড়াও, আহ, বই থেকে নেওয়া যায়। উম, দেখো আমি এখন খুলছি, আমি কোনো চিনি না, চিনি না, আমি দুনিয়া, দাঁড়াও একটু বের করো, একটা বের করো, হ্যাঁ তোমার সময় দাও। অন্য সময় দুনিয়া সব থাকে অনেক অনেক। আরে ওই শ্রীমন্তী না, কেমন লাগে সব দিকে এত দূরে, কি একটা বিপদ, দেই নাই মনে করে। আচ্ছা, তো আমি, আচ্ছা এই যে পাইছি পাইছি পাইছি, পাইছি, খেয়াল করো। একটা হচ্ছে সিনোনিম অফ, সিনোনিম অফ কি চাইছে, অ্যাক্সটেম্পো, অ্যাক্সটেম্পো, ঠিক আছে, এটা 32তম বিসিএস আছে। তো আমি তো তোমাদের বিসিএস এর কোশ্চেন গুলো সলভ করে দিব যখন কোর্স শেষের দিকে থাকবে, তোমরা যখন অনেক কিছু পেরে যাবে তখন। মানে এক্সটেম্পোরের সিনোনিম চাইছে, গুলো খেয়াল করো। প্ল্যান, বি নাম্বার হচ্ছে ইমপ্রোভাইজ, ইমপ্রোভাইজ, সি নাম্বার হচ্ছে ইমপ্রম্পটু, এটা হচ্ছে ইমিডিয়েট। তো খেয়াল করো, তুমি যখন আই দিয়ে পড়বা, একটু খেয়াল করো, তুমি যখন আই দিয়ে সিনোনিম পড়বা তখন তুমি আই শুধু কি শিখবা, ওয়ার্ড মিনিং শিখবা। তাহলে আই দিয়ে ইমপ্রোভাইজারটা তুমি শিখবা, আই দিয়ে তুমি ইমপ্রম্পটটা শিখবা, আই দিয়ে তুমি ইমিডিয়েটও শিখবা। তো তুমি এই তিনটার ওয়ার্ড মিনিং অবশ্যই জানো যদি তুমি আই দিয়ে ওয়ার্ড মিনিং শিখে থাকো, ঠিক কিনা? যেটা হচ্ছে আমাদের ইমপ্রোভাইজ, দেখো ইমপ্রোভাইজটা ইমপ্রুভের মতো লাগতেছে না, ইমপ্রুভ, দেখো তো, ইমপ্রুভ থেকে ইমপ্রোভাইজ আসছে মনে হচ্ছে না? মনে হয় কিনা দেখো, বাক্য দেখে ওয়ার্ড দিয়ে কেমনে চেনা যায়। ইমপ্রুভ থেকে ইমপ্রোভাইজ আসছে, ইমপ্রুভ, এটা মানে কি, সংস্কার করা, মানে হচ্ছে সংস্কার করা। তারপর দেখো আমাদের আছে হচ্ছে আহ ইমপ্রম্পটু, ইমপ্রম্পটু
তো দেখো এটার মিনিং হচ্ছে এটা আসলে ওয়ার্ড দিয়ে বোঝা যায় না, কিন্তু পরে আরো ঠিক আছে, সমস্যা নেই। এটা ওয়ার্ড হচ্ছে মিনিং হচ্ছে হঠাৎ। দাঁড়ানো খাবার হতো মিনিং হচ্ছে হঠাৎ। আর ইমিডিয়েট মানে কি? ইমিডিয়েট মানে হচ্ছে তোমার তাৎক্ষণিক। তাৎক্ষণিক বা হঠাৎ। আর প্ল্যান্ট মানে কি? পুরো পরিকল্পিত। এখন বলো, পূর্ব পরিকল্পিত কোনো কিছু কি হঠাৎ করে ঘটে? পূর্ব পরিকল্পিত কোনো কিছু হঠাৎ করে ঘটে? ঘটে কিনা বলো? আচ্ছা। তাহলে খেয়াল করো যে আমরা যখন এই যে এক্সটেম্পোর, সাপোজ তুমি এটা মিনিং জানো, এক্সটেম্পোর মিনিং জানো না, ঠিক আছে? তখন তুমি আসলে কি করো? প্ল্যান্ট মানে পুরো পরিকল্পিত, ঠিক আছে? ইমপ্রম্পটু মানে হঠাৎ, ইমিডিয়েট মানে তাৎক্ষণিক। ইমিডিয়েট মানে কি? তাৎক্ষণিক। তো কোনটা আসলে তোমার মনে হয় আনসার হবে না? দেখো, সংস্কার করা তো এখানে আলাদা মিনিং দিতেছে। মানে আমি এটা বোঝার চেষ্টা করতেছি, তুমি একদমই পারো না। মানে ওয়ার্ডটা তুমি চিনোই না, এক্সটেম্পোর ওয়ার্ডটা চিনোই না সাপোজ। তখন পরীক্ষা হলে কিভাবে তুমি সম্ভাবনাকে জায়গা তুলতে পারবা যে নাম্বার পাওয়ার? কারণ 0.25 নাম্বার অনেক গ্যাপ তৈরি করে। খেয়াল করো, প্ল্যান্ট মানে পুরো পরিকল্পিত, আর ইমিডিয়েট মানে এর ঠিক বিপরীত। তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা বাদ যাবে দেশে। এখন যদি আমি আরেকটা অপশন পেতে পারি, তাহলে আমার জন্য হেল্প হবে, ঠিক আছে? তো খেয়াল করো, এই যে ইমপ্রম্পটু এর মানে হচ্ছে হঠাৎ। আবার এই যে ইমিডিয়েট, এটা হচ্ছে তাৎক্ষণিক। যে তাৎক্ষণিক আর হঠাৎ মধ্যে একটু হলো পার্থক্য আছে। যেটা হচ্ছে ইমপ্রম্পটু, এটা খেয়াল করো। এটা আসলে আলোচনা করার সময় তোমরা বুঝতে পারবা যে যেটা ইমপ্রম্পটু, এটা হঠাৎ হলেও এর আরেকটা মিনিং হচ্ছে প্রস্তুতিবিহীন। কিন্তু ইমিডিয়েটের কিন্তু এমন কোনো মিনিং নেই। ইমিডিয়েট মানে তাৎক্ষণিক বা হঠাৎ। কিন্তু ইমপ্রম্পটু তুমি এটা ইউজ করতে পারো প্রস্তুতিবিহীন অর্থ, প্রস্তুতি নাই এমন। কিন্তু প্ল্যান্ট মানে কি? প্রস্তুতি আছে এমন, ঠিক আছে? তাহলে খেয়াল করো, যেটা হচ্ছে এক্সটেম্পোর, এক্সটেম্পোরের আনসার নয় এইটা হবে, নয় এটা হবে, নয় এ না হয় সি। কেন? একটা হচ্ছে প্রস্তুতি ছাড়া, আর একটা হচ্ছে প্রস্তুতি সহ। যে নিশ্চয়ই যেহেতু সিনোনিম চাইছে, অপশনে অ্যান্টোনিম দিয়া দিছে, এটা তুমি সবসময় পাবা। সিনোনিম যখন চায় অপশনে কি অ্যান্টোনিম দেওয়া থাকে, তাহলে প্ল্যান্ট এর অ্যান্টোনিম অথবা ইমপ্রম্পটু এর অ্যান্টোনিম যে কোনো একটা। তখন তুমি বাই চান্স দুইটা যে কোনো একটা দাগায় দিলে হওয়ার সম্ভাবনা কেমন? 50%। সাপোজ তুমি ইমপ্রম্পটু দাগায় দিলা, তোমার আনসার হয়ে গেছে। বুঝতে পারছো? তোমার আগে ছিল 25% করে, এতে 25%, বিতে 25%, সিতে 25%, ডিতে 25%। তুমি যখন বি আর ডি বাদ দিয়ে দিতে পারছো, তখন কি তোমার সম্ভাবনা 50%? বুঝতে পারছো? জানাতে বুঝতে পারছো? আরেকটা উদাহরণ দিই। অ্যান্টোনিম অফ, আরেকটু ক্লিয়ার হবে তাহলে। অ্যান্টোনিম অফ অবলিক, এগুলো কখন জানো? যখন তোমার পরীক্ষা শেষ, তোমার এখনো সিরিয়াল বাকি আছে, একদিনই কম পড়ে নেই, তখন হচ্ছে এটা। পারলে তো হইছেই। অ্যান্টোনিম অফ অবলিক, ঠিক আছে? তো এক নাম্বার হচ্ছে বাইন্ড, দুই নাম্বার হচ্ছে ব্রোদার, তিন নাম্বার হচ্ছে রিকোয়ার, দুই নাম্বার হচ্ছে ওকে। অবলিক মানে সবাই জানো, অবলিক মানে হচ্ছে বাধ্য। অবলিক বাই, আমরা আগে অ্যাপ্লিকেশন লিখতাম না, অবলিক মানে হচ্ছে বাধ্য, ঠিক আছে? বাইন্ড, বাইন্ড মানে কি? বেঁধে রাখা। যে তুমি তোমার পোলাপান করে বাধ্য করা মানে কি? তাদের বেঁধে রাখা না এক প্রকার। তাহলে যেহেতু অ্যান্টোনিম চাইছে, এটা ভুলেও হবে না, ঠিক না? দ্বিতীয় মানে প্রয়োজন, এটাও হবে না। এটা কিন্তু বিসিএস এর প্রশ্ন, এটা 30 সেকেন্ড বিসিএস। তাহলে বিসিএস এর প্রশ্ন কিন্তু মেডিকেল থেকে আহামরি দেওয়া হয় না, কঠিন হয় না, মানে এমনই হবে। মেডিকেল কোশ্চেন গুলো এমনই হবে, অপশন গুলো এমন ভাবে দেখে। আরেকটা আছে বোদার, আরেকটা আছে কি ক্যান্সার। এখন বোদার মানে কি? আর ততদিন বোদা মানে কি জানো? বোদা মানে কি জানো? ক্যান্সার মানে তুমি তো মানে জানোই না, একদিন জানো। তখন তুমি আসলে কি করো? দেখো, এক নাম্বার আনসার হবে না, কারণ তুমি জানো। মানে বেঁধে রাখা আর পাবলিক মানে বাধ্য করা, একটা নাম্বার। রিকোয়ার মানে প্রয়োজন, এটা হবেই না। তখন তুমি বি আর ডি এর মধ্যে 50-50 সম্ভাবনা, 50%, 50%। তখন তুমি বাই চান্স বোদার দিয়ে কোনো একটা কিছু মনে হয়ে গেল, আই ক্যান নট বোদার ইউ,
আমি তোমার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। তাহলে বোধার মানে যন্ত্রণা, অবলিক মানে বাধ্য করা, তাহলে বোধার বাদ আনসারকে তো এরকম ভাবে হয়তো বা আমরা লিঙ্ক করতে পারবো যখন আমরা সবগুলো পড়ে ফেলবো। এখন লিঙ্ক করতে পারতেছি না কারণ এখন আমরা সবগুলো দিই। ওকে, আমরা যখন এরকম 300 400 3 ওয়ার্ড সহ লিঙ্ক করে পড়তে পারবো, দেখবা ইনশাল্লাহ কমন পড়ে যাবে। হয়তো বা তুমি 3 4 ওয়ার্ড মিনিং জানো, একটা জানো না। এই 3টা জানো, ওইটা থেকে তোমার আনসার পাই যাবে। এখানে কয়টা জিনিস থাকে খেয়াল করো তো, কয়টা ওয়ার্ড থাকে? ওয়ার্ড থাকে কিন্তু 5টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সাপোজ তুমি এইটার মিনিং জানো, অপশনের যে কোনো দুইটা জানো, দেখবা তাও তোমার আনসার নিয়ে এসে করতে পারতো। বিশ্বাস করো বা না করো, আমি এইভাবে এবং মেডিকেলের 2টা এক্সপেরিমেন্টে আনসার করছি। ঠিক আছে, অনেক কঠিন কঠিন এক্সপেরিমেন্ট ছিল, তাই আমি আনসার করে ফেলছি। বুঝতে পারছো? তো থাকো বাসায়, রেকর্ড দিয়ে দিই। কোনো সমস্যা হলে গ্রুপে বলো, আর তোমাদের কিছু ক্লাস দিয়ে দিবে। হ্যাঁ, বলো। রাইটিং ভালো করার জন্য তোমার ফ্রি হ্যান্ড রাইটিং ইয়া করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং বলতে তুমি একটু পেপার পত্রিকা পড়বে, হ্যাঁ? যে আসলে কোনো একটা ঘটনা তুমি যখন ইংলিশে জানবা, তখন তোমার নিজে ইংলিশ লেখার দক্ষতা বাড়বে। অনেকে তোমরা ইংলিশ বানায় লিখতে পারো, আমি কোনোদিন ইংলিশ অ্যাপ্লিকেশন একবারে বেশি 2বার পড়িনি। একবার পড়ছি, ধারণা নিচ্ছি যে আসলে বাংলাটা কি। ধরো ঘুরতে যাবো, কোথায় ট্রেনে ঘুরতে যাবো, কি কি প্রকৃতি দেখবো, ওইগুলোকে আমি পরীক্ষার হলে যায় ইংলিশে প্রকাশ করছি। তাহলে ইংলিশে প্রকাশ করার জন্য তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এ একটু দক্ষতা বাড়াতে হবে, এবং তুমি ইংলিশ পত্রিকা পড়তে পারো। বাসায় তুমি ইংলিশ পত্রিকা রাখতে পারো। তুমি ধরো প্রতিদিন না লেখা, তুমি বলে দিবা যে আমাকে 2 দিন পরে পরে দিবেন, মাসে 10টা দিলেই হয়। তখন তোমার 100 টাকা খরচ করে তুমি ইংলিশ পত্রিকা, ইংলিশ ম্যাগাজিন গুলো যদি দেখো, অথবা তোমার মোবাইলে আহ যে আমাদের ইংলিশ নিউজ পোর্টাল গুলো আছে, এগুলো যদি তুমি নিউজ গুলো পড়ো, তোমার কিছুটা ধারণা হবে যে আসলে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কি হবে। তখন তুমি পরীক্ষা হলে এটা অ্যাপ্লাই করতে পারো। বুঝতে পারছো? আমি যখন ছোট ছিলাম ক্লাস 4-এ, তখন আমার বাসায় আম্মু ইংলিশ ইয়া রাখতো, কি বলে, পত্রিকা রাখতো। আমি যখন 4 5 বছর, তখন আমার আব্বু আমার এই ওয়ার্ড বুকের বই এনে দিয়েছিল প্রায় 5 6। বলছিল এগুলো বসে বসে পড়ো, কোনো কাজ থাকে না, বাসায় বসে এগুলো পড়ো। তো তখন থেকে আমার ওয়ার্ড একটু আর কি ইংলিশ কিছুটা হইলেও একটু জানি। হয়তো এতটাই জানি না, বাট কিছুটা হলেও জানি। এই জন্য কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারি। তো তোমাদের এখন যেহেতু বয়সটা নাই, তোমরা পত্রিকাটা দেখতে পারো, ম্যাগাজিন গুলো দেখতে পারো, অথবা অনলাইন পোর্টাল গুলো দেখতে পারো ইংলিশ। প্র্যাকটিস করা বাসায় যে অধ্যাবসায় মানে কি। একটা ছেলে অনেক বেশি পড়াশোনা করে, যার কারণে সে জীবন আগাতে পারে, মনীষীদের অনুসরণ করতে পারে, তুমি এগুলো ইংলিশে প্রকাশ করো। না হলে সমস্যা নেই, গ্রামাটিক্যাল ভুল গেছে, বড় কাউকে দেখা, যে ভাই এখানে কোন কোন জায়গায় ভুল গেছে, আপু এখানে কোন কোন জায়গায় ভুল গেছে, একটু মার্ক করে দেয়। পর মার্ক করে দিবে, এটা বদলে এটা হবে। তখন তুমি এটা বাসাতে কারেক্ট করবে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা। তো